প্রভুপাদের গুরুদেব তার গুরুদেব গৌর কিশোর দাস বাবাজি মহারাজ উনি কিন্তু নিষেধ করেছেন কলকাতা যাবেন না, কলকাতা হচ্ছে মায়ার জায়গা, কলির পীঠস্থান। কলির পীঠস্থান। সেই অর্থে আপনি কি বলবেন? আমি মনে করি যে এইটা অনেকটা সেই জগাই মাথায় উদ্ধারের মতো। আমি সবসময় এটা মনে করি যে বারণ করছেন গুরুদেব, কিন্তু শিষ্য সবসময় চান যে গুরুদেব বারণ করেছেন, কিন্তু নীতিটা কি? নীতিটা হচ্ছে যে জগাই মাথায় খুব বদমাইশ ছিল, তারা উৎপাত ছিল। নিত্যানন্দ প্রভু ভাবলেন যে এদেরকে যদি ভক্ত বানিয়ে দিই মহারাজ, তাহলে মহাপ্রভুর আরও বেশি নাম হবে। তো সেই জন্যে আমার মনে হয়, এবং রামানুজাচার্যের একটা লীলা আমার মনে পড়ে এই অর্থে, আপনি যে প্রশ্নটা করছেন বলে, যে রামানুজাচার্যকে গুরুদেব গোষ্ঠীপূর্ণ বলেছেন, আমি তোমাকে মন্ত্র দিচ্ছি, এটা গুপ্ত মন্ত্র, এই মন্ত্র যদি তুমি কাউকে বলবে না, বললে তুমি নরকে যাবে, কিন্তু এই মন্ত্র যদি কেউ পাঠ করে তার জগৎ মানে সে উদ্ধার হয়ে যাবে। তিনি মন্দিরের ছাদে গিয়ে বলে দিলেন, মাইকে বলে দিলেন যে ওং নমো নারায়ণায় নমঃ। তখন গুরুদেব কিন্তু খুশি হয়েছিলেন। আমার মনে হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উপরে গৌরকিশোর বাবাজি নিশ্চয়ই প্রসন্ন ছিলেন, তা না হলে এই এত সুন্দর এটা। আমি আরেকটা শুনেছি, প্রভুপাদের জীবনী পড়ে প্রভুপাদ কিন্তু অনেকটাই প্রশংসা করেছেন বাবার যে তার চরিত্র আমার জীবনে অনেকটা ছাপ ফেলেছে। কিন্তু গৌর মন্দির সম্বন্ধে কিছু বলেন। আমরা যখন উল্টোডাঙ্গা এবং মানে উল্টোডাঙ্গার জায়গাটি পাই, মানে যেটা ভক্তিবিনোদ আসন এখন, এবং সেই অর্থে অনেক প্রভুপাদের, এবং যে আমরা যে একটি গ্রন্থও বার করেছি প্রভুপাদের এই স্থানগুলোর ওপরে, দ্য হিডেন ট্রেজার্স অফ ক্যালকাটা বলে, তো সেই রিসার্চ করার সময় আমরা বিভিন্ন গুরু মহারাজের সঙ্গে, প্রভুপাদ ডিসাইপলদের সঙ্গে কথা বলছিলাম, তখন তারাও বলছেন যে প্রভুপাদ অনেক বেশি খুব সুন্দর সুন্দর কথা আছে। বাবাকে খুব ভালোবাসতেন এই কারণে, বাবা বৈষ্ণব ছিলেন, মাও ছিলেন বর্ধিষ্ণু বৈষ্ণব ছিলেন। এবং যেরকম আমরা জানি যে কাপড় কাটবে না বলে ইঁদুরের জন্য খাবার বা মহাপ্রসাদ রেখে দিতেন, মানে বাবার বস্ত্র ব্যবসায়ী ছিলেন। যখন দোকান বন্ধ করে ফিরতেন ইঁদুরের জন্য খাবার রেখে দিয়ে আসতেন। আমরা তো ইঁদুরকে মেশিনে ধরে মেরে ফেলি, কিন্তু তার বাবা কত বড় উদার ব্যক্তি ছিলেন, যাতে ইঁদুর খাবার খেলে আমার দোকানের কাপড় কাটবে না, সেটা একটা অনেক বড় কথা। আরেকটা আমি মানে খুব আমার যেটা আমাকে খুব আকর্ষণ করেছিল এই কথাটি, এটা আমি যখন জানতে পারলাম যে উনি সবসময় বৈষ্ণবদেরকে বাড়িতে নেমন্তন্ন করতেন। কোথাও যদি শুনতেন কোনো বৈষ্ণব এসেছেন, উনি বাড়িতে নেমন্তন্ন করতেন। নেমন্তন্ন কিছু শুধু নয়, ওনার ঘরে সবসময় 5-6 জনের জন্য রান্না আলাদা করে হতো প্রসাদের জন্য। এবং প্রভুপাদ বলতেন যে আমার বাড়িতে আমি সবসময় দেখতাম বৈষ্ণব সেবা হচ্ছে, সাধু সেবা হচ্ছে। আরেকটা উনি বলতেন যে আমার ছেলে যখন আমার বাবা, আমার মনে আছে প্রভুপাদ বলতেন যে আমার বাবা যখন আসতেন, সাধুরা সেবা করতেন, সেবা করার পর যখন ওনাদের বলতেন যে কি আশীর্বাদ চাও, বলতেন আমার ছেলে যেন ভালো রাধারানীর ভক্ত হয়। এইটা মানে কতটা একটা বড় জিনিস। আরেকটাও শুনেছি, মানে গৌরমন্দের একটা বড় লং টার্ম ভিশন, মানে পূর্ব পরিকল্পনা ছিল নিশ্চয় যে আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবে। বাড়িতে বৈষ্ণবদের ডেকে ভোজন দিয়ে আশীর্বাদ চাইছেন, আশীর্বাদ কাকে করুন, আমার ছেলেকে করুন। সেজন্য রাধারানীর বড় ভক্ত হতে পারে, রাধারানীর নাম সারা জগতে প্রচার করতে পারেন। এটা একটা বাবা মার যেই চরিত্র বর্তমান যে চলছে না, বেশিরভাগ ছেলে মেয়েকে জিজ্ঞেস করবেন কি তুমি বিয়ে করবে না কেন, বাবা মা যা ঝগড়া করে, মানে বাবা মার যে কালচারটা, চরিত্রটা অনেকটা সন্তানদের উপরে প্রভাব বিস্তার করে, যেটা প্রভুপাদের ক্ষেত্রে হয়েছিল। প্রায় আমি দেখতাম কিছু কিছু লেকচারে প্রভুপাদ বলতেন আমি যদি ইস্কনে কিছু করে থাকি সেটা আমার বাবার কৃতিত্ব, বাবার ছোটোবেলার জিনিসগুলো যা আমাকে শিখিয়েছেন, যা আমি তার কাছ থেকে শিখেছি, সেটাই পরবর্তীকালে গুরুদেব আমাকে প্রভাবিত করেছেন, সেটাই বাবা। এবং বাবা ওনাকে এবং মৃদঙ্গ শেখার জন্য উৎসাহ দিয়েছিলেন, মানে ছোটোবেলায় মৃদঙ্গ শিখিয়ে দিয়েছিলেন। যে রথযাত্রা করা এই রাধা গোবিন্দ মন্দিরে মল্লিকদের বাড়িতে, এটাও গৌর মন্দির উৎসাহতেই হয়েছিল। আর এটা যেটা খুব স্ট্রাইকিং লেগেছিল আমার, মানে খুব অবাক লেগেছিল, যে একটা ছেলে অনেকগুলো মেয়ের পরে হয়েছে, সেই ছেলে তো স্বাভাবিকভাবেই খুবই আদরের হবে। তো ওনার একবার শিল প্রভুপাদের খুব অসুস্থতা হয়, মোস্টলি আমি যদি ভুল না বলি ওনার বোধহয় পক্স বা কোনো কিছু হয়েছিল ছোটোবেলায়, ডিসেন্ট্রি হতে পারে বা কি পক্স এর কিছু একটা হয়েছিল।
সেই সময় মানে ওনাকে খুব সিরিয়াস। খুব সিরিয়াস, মানে জমে মানুষের টানাটানির মতো অবস্থা। তো সেই সময়ে ইংরেজি ডাক্তারকে ডাকা হয়েছিল এবং তিনি পথ্য দিয়েছিলেন যে আমিষ স্যুপ বানিয়ে খাওয়াতে হবে, চিকেন স্যুপ বানিয়ে খাওয়াতে হবে। তো কিছুতেই মানে ছেলে গ্রহণ করবে না। তখন উনি বললেন আমাদের রাধা গোবিন্দের চরণামৃত ওকে দাও, এবং এই ছোট্ট অভয়কে রাধাকৃষ্ণের ওনার যে বিগ্রহ, বা বাই দ্য ওয়ে রাধাকৃষ্ণ বিগ্রহ কিন্তু ছোট, শিল প্রভুপাদকে ওনার বাবাই দিয়েছিলেন ওনার নিজের ছোট সেবা করার জন্য। দিয়েছিলেন শুধু না, আমিও শুনেছি মন্ত্রও দিয়েছিলেন, তুমি কি মন্ত্রে পূজা করবে। ইটস কোয়াইট ইউনিক। এটা একদম ঠিক বললেন আপনি যে বাবা মা অনেক বড় একটা মানে একজন সন্তানের উপরে, সে পুত্র হোক বা পুত্রী হোক, অনেক বড় প্রভাব বিস্তার করে। কারণ তাদের জীবনের প্রথম নায়ক নায়িকা বলতে গেলে বাবা মাকেই দেখে তারা। তো হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি যে বাবার অনেক প্রভাব শিল প্রভুপাদের উপরে হয়েছে। আমাকে একজন বলছিলেন যে গৌরমোহন দে যখন রাত্রে দোকান বন্ধ করে ফিরতেন, বাচ্চারা একটু সন্ধ্যায় ঘুমিয়ে যায়, অভয় ঘুমিয়ে পড়তেন, কিন্তু উনি এসে ঘরে রাধা গোবিন্দের আরতি করতেন, ভোগ নিবেদন করতেন, ভজন গাইতেন। এই ঘন্টির শব্দ শুনে অভয় ঘুম ভেঙে যেত, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো অভয় বাবা কিভাবে আরতি করে, কিভাবে ভোগ লাগায়। সেটা আরও সে অ্যাট্রাকশন হয়েছিল, বাবা আমাকে তুমি এক বিগ্রহ কিনে দাও, আমিও পূজা করব, তাই নাকি? বাবা তাকে উৎসাহ দিয়েছিল। আমাদের বাবা মা কী করে, এখন না, বয়স হলে করবি। কিন্তু কতটা একটা মানে গৌরমোহনদের কত বড় একটা প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, যেটা তিনি তাকে এত বড় জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন। মাও কিন্তু কম নয়। যেমন আমার মা কি প্রতিজ্ঞা করেছিল যে, হ্যাঁ ওইটা আমি বলতে চাচ্ছিলাম, যে ওনার যখন শরীর অসুস্থ হয় তো মা কিছু পণ করেছিলেন। তো প্রভুপাদের যখন 7 বছর বয়স হয় তখন উনি লক্ষ্য করেন যে মা বাঁ হাতে খাচ্ছে। তখন উনি জিজ্ঞেস করেছিলেন যে মা তুমি বাঁ হাতে খাচ্ছ কেন? তখন থেকে উনি ডানাতে খাওয়া শুরু করেন, কারণ উনি একটা পণ করেছিলেন যে আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও গোবিন্দ। যেরকম হয় বাঙালি বাড়িতে, যে যতদিন না পর্যন্ত অভয় আমাকে জিজ্ঞেস করবে আমি কেন বাঁতে খাচ্ছি, ততদিন পর্যন্ত আমি এই ডানাতে খাচ্ছি, এই বাঁতে খাচ্ছি কেন, ততদিন আমি ডানাতে খাবো না। তো এই যে স্যাক্রিফাইস, আমার মনে হয় এই যে প্রভুপাদ বলেন না যে একজন ভক্তের হৃদয় হতে হবে, আমি সব মাকেই সম্মান করি, সবাইকেই ভালোবাসি, কিন্তু প্রভুপাদ যেটা বলেছেন যে একজন ভক্তের হৃদয় হতে হবে বাঙালি মায়ের মতো, আর দৃঢ়তায় থাকতে হবে ব্রিটিশ সোলজারের মতো। আমার মনে হয় ওনার মারও বেশ ভালো প্রভাব ছিল। মা বাবার একটা বড় দান, যেটা অভয়কে অনেক অনেক দূর পৌঁছে দিয়েছেন। তো তার লেখাপড়া সম্বন্ধে কিছু যদি লেখাপড়াতে হচ্ছে প্রভুপাদ স্কুলে যেতে চাইতেন না, ওই মতিলাল সিল স্কুলে উনি পড়েতেন, তো ওখানে পড়তে যেতে চাইতেন না। কিন্তু উনি ওনার মা করতো কি, চাইতেন যে আমার ছেলে ব্যারিস্টার হবে লন্ডনে গিয়ে। এবং উনি ওনার বাড়িতে যারা কর্মচারী ছিল, এরকমও হয়েছে যে প্রভুপাদকে দড়ি বেঁধে ওদের সঙ্গে পাঠিয়ে, মানে কোমরে দড়ি বেঁধে দিয়েছে, এরকমও হয়েছে যে মা দড়ি বেঁধে বলছে চাকরকে যাতে গিয়ে দিয়ে আয়, যেমন যে কর্মচারী যারা ছিল। প্রভুপাদ অনেক জায়গায় মা স্তুতি করেছেন, এবং ওনারা যেখানে যে এখন যেটা গোবিন্দ ভবন, ওখানে ওনারা থাকতেন। উপরে একতলার 2টো রুম নিয়ে আর নিচের কতগুলো ঘর নিয়ে ওনারা থাকতেন। তো উপরে একটা দড়ি লাগাতেন ছোটোবেলায় অভয়, এবং লাঠি নিয়ে তিনি বলতেন আমি হচ্ছি ট্রাম দেখতেন আসছে, তো ট্রাম খেলতেন উনি। আর প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে ওই যে মল্লিক বাড়ির রাধা গোবিন্দ মন্দিরটা, প্রভুপাদ বলছেন আমার ভক্তি জীবন শুরু, প্রভুপাদ তো শুদ্ধ ভক্ত, কিন্তু উনি বলছেন ওই যে কোর্টইয়ার্ডটা, সেটাতে আমার ভক্তি চালু হয়েছে। ওই জায়গায় এখনো আছে? হ্যাঁ, ওই জায়গায় এখনো আছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে প্রভুপাদের সঙ্গে সম্পর্কিত যতগুলো জায়গা, এবং কলকাতায় মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সঙ্গে সম্পর্কিত মহাপ্রভুদের পার্শ্বদের, আমরা ইসকনের তরফ থেকে সবার সঙ্গে যোগাযোগ রাখি। এবং আমাদের একটা কমিটি আছে, সেই কমিটি প্রতি বছর বিভিন্ন উৎসবে, বিভিন্ন যাত্রায়, শীতকালে গরমকালে যতটা পারা যায় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদেরকে আপ্যায়ন করা, তাদেরকে আমন্ত্রণ জানানো। এবং আপনি যদি এখন কোনো জায়গায় যান, আপনাকে খুব
ভালোবাসা এবং স্নেহ দেবে। এবং আমরা আপনার কাছেও প্রার্থনা, যদি কলকাতায় আসেন এইসব জায়গাগুলো দর্শন করবেন, খুব ভালো লাগবে। তো প্রথম শুনলেন আমাদের কাঁঠালতলা, যেটা হচ্ছে আপনার টালিগঞ্জ, কি সিনেমা যেন, ভবানী, হ্যাঁ, ওটা আসতে গেলে আপনার রবীন্দ্র সরোবর হয়ে ভবানী সিনেমা থেকে ডান দিকে ঘুরে যেতে হবে। ভবানী সিনেমার কাছে কাঁঠালতলা, যেটা প্রভুপাদের অরিজিনাল জন্মস্থানে। প্রভুপাদ চেয়েছিলেন কাঁঠালতলা জায়গাটি আমাদের দরকার আছে, ওই জায়গাটা তোমরা পেলে মেমোরিয়াল করতে। মেমোরিয়াল করো। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও সাহায্য করছেন জায়গাটাকে উদ্ধার করতে। তো যাই হোক, আমরা ওই জায়গায়, আপনি কখনো কলকাতাবাসী বা যেখানে থাক, ইস্কনেতে অনেক কার্যকলাপ দেখছেন, অনেক মন্দির দেখছেন, কিন্তু জন্মস্থান একবার হলেও কলকাতার জন্মস্থানটা দেখে আসবেন। প্রভুপাদের স্মৃতি বিজড়িত, প্রভুপাদের ভূমিষ্ঠ হওয়া সেই পবিত্র জায়গা। আমি অনেকবার গেছি, অনেকে নিয়ে গেছি, অনেকে উৎসাহ দিয়ে নিয়ে গেছে। ওখানে আমাদের এক গ্রুপ ভক্ত রয়েছেন, আপনি গেলে অবশ্যই আপ্যায়ন পাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো এখন আমি যাব প্রভুপাদ। এটা ছোটোবেলার অনেক ঘটনা রয়েছে, আপনার প্রভুপাদের জীবনী পড়বেন। প্রভুপাদের সঙ্গে তার গুরুদেবের যে সাক্ষাৎকার, যে স্থানটা হয়েছিল, আমি শুনেছিলাম প্রভুপাদ যখন তিনি স্কটিশ চার্চ কলেজে পড়েন, তখন আমাদের বৈষ্ণব ধর্মের সিংহ গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসেছিলেন। তার এক বন্ধু, কি নাম যেন ভুলে গেলাম, নরেন মল্লিক। তো সেটা আপনার কাছে শুনবো, যে নরেন চাইছিল সেই গুরুদেবের সঙ্গে অভয়ের একবার সাক্ষাৎকার হোক, কিন্তু অভয় চাইছিলেন না, আমি আর। তো সেই ঘটনাটুকু আপনার কাছ থেকে জানতে চাই। আসলে প্রভুপাদ মানে এতটাই প্রভাবশালী ছিলেন, ওনাদের বন্ধুদের ভেতরেও সবসময় প্রভুপাদ নেতৃস্থানীয় স্থানেই থাকতেন। দেখতেও খুব মানে বলিষ্ঠ ছিলেন, খুব হ্যান্ডসাম ছিলেন, এবং মনের ভিতরে সবসময় একটা জোশ ফুর্তি ছিল। ওনার একটা ব্যাপার ছিল কি, যে বাবা সবসময় ডাকতেন সবাইকে, তারপরে উনি দেখতেন যে সব সাধুরাই যে পরিপূর্ণভাবে বাবার সঙ্গে ভালো ব্যবহার করছে তা নয়, কিন্তু বাবা তরফ থেকে কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওনারও মাঝে মাঝে মনে হতো যে বাবা এই যে যাদেরকে আনছে কি অদ্ভুত কয়েকজন। তো সেই জন্যে উনি নিজে একটু পরীক্ষা করে দেখতে চাইতেন। তো আর ওনার এই যে বৈষ্ণবদের প্রতি প্রীতি এবং বৈষ্ণবদের প্রতি ভালোবাসাটা, এটা ওনার বন্ধুদের মধ্যে সবাই জানতো যে উনি বৈষ্ণব ছিলেন এবং সব কিছু করতেন। তো সেমতো অবস্থায় হঠাৎ যখন ওনার বন্ধু জানে, তখন প্রভুপাদের বয়স 26 বছর, 1922 সাল। তো প্রভুপাদের বয়স 26 বছর। তখন ওই গৌরীবাড়ি লেন, এখন যেটা উল্টোডাঙ্গা জাংশন রোড, উল্টোডাঙ্গা জাংশন রোড সেই সময় নাম ছিল উল্টো ডিঙ্গি জাংশন রোড ছিল, আগে নাম ছিল উল্টো ডিঙ্গি। কারণ ওখানে ব্রিটিশ টাইমে নৌকাগুলোকে উল্টো করে রং করা হতো, আলকাতরা লাগানো হতো। আচ্ছা, এই অর্থে নাম ছিল উল্টো ডিঙ্গি। উল্টো ডিঙ্গি থেকে এটাও জেনে রাখেন কলকাতার লোক আপনারা যারা আছেন, উল্টো ডিঙ্গি, উল্টো ডাঙ্গা নয়। তো উল্টো ডিঙ্গি থেকে ওটা অপভ্রংশ হতে হতে উল্টো ডাঙ্গা হয়ে যায়। অপভ্রংশ না, এটা মনে ভালো হয়েছে। তো ওইটা হয়ে যাবার পর তারপরে প্রভুপাদকে ওনার বন্ধু নিয়ে যান, যে তুমি চলো, তোমাকে আমি একজন ভালো বৈষ্ণব দেখাবো। ইনি মল্লিক পরিবারে, যে আপনারা যে বড় মল্লিক পরিবারের যে মার্বেল প্যালেস দেখেন, যে কলকাতার একটা বড় দর্শনীয় স্থান মার্বেল প্যালেস, আপনারা একবার যেতে পারেন ওখানে। ওনাদের সঙ্গে প্রভুপাদের খুব আত্মীয়তা ছিল। আচ্ছা, কারণ এরাও প্রভুপাদ সুবর্ণ মল্লিক কি বলে গোষ্ঠীর। প্রভুপাদের আসলে বংশ হচ্ছে উদ্ধারণ দত্ত ঠাকুরের, ওনারা ওই বংশ পরম্পরায়। উনি তো আধ্যাত্মিকভাবে ভগবানের প্রিয় শুদ্ধ ভক্ত, কিন্তু যদি জন্মসূত্র দেখা যায়, উদ্ধারণ দত্ত ঠাকুর হচ্ছে আদি সত্যগ্রামের চৈতন্য মহাপ্রভুর যিনি পার্ষদ ছিলেন, উদ্ধারণ দত্ত ঠাকুরের ফ্যামিলির মধ্যে হচ্ছে এই সুবর্ণ বণিক পরিবার। আচ্ছা, এবং তাদের একটা শাখা হচ্ছে গৌরমোহন দে। তো সেই অর্থে এই যে মল্লিকরাও এসেছিল, এদেরও তাই, এরা জ্ঞাতি ছিলেন। তো তারা সবসময় এই বাড়িটা দেখলে বোঝা যাবে যে প্রভুপাদ তো রয়্যাল ছিলেন, মানে খুব রাজকীয় ব্যাপার ছিল প্রভুপাদের ভেতরে। তো প্রভুপাদ তখন বলল যে আমি যাব না, কারণ এরকম অনেক সাধু দেখেছি, সব মানে সবাই যে বিশাল শুদ্ধ সবাই তা নয়, খুব দুষ্ট লোকও আছে। তো ওনার মধ্যে ওই যে উল্টোডাঙ্গার যে, ওই জন্য আমার ওইটাকে ওইভাবেই রেখেছি মহারাজ। আপনার যেটা ভালো লেগেছিল যে একদম পুরনো ধরনেরই রেখেছি সিঁড়িটা, মহারাজও খুশি হয়েছিলেন। যে উনি মাঝে মাঝেই আসেন এবং আপনারাও আসুন, উনি খুব খুশি হন ওখানে গিয়ে। তো আমার ইচ্ছা আছে যে মহারাজ একবার ওখানে
আপনাদের সবাইকেও নিয়ে আসবেন যারা যারা এখানে আছেন। আমরা আলোচনা করছি কিন্তু উল্টো ডিঙি উল্টো ডাঙ্গা, যেখানে আমাদের ভক্তি বিনোদ আসন তৈরি হয়েছে, সেই কথা শুনছেন। আর ওটারই কি বলে পুনঃসংস্কারক আমাদের অনঙ্গ মোহন প্রভু, ওনার কাছ থেকে শুনুন উল্টো ডাঙ্গার কথা। তো তখন ওনাকে প্রভুপাদকে জোর জবরদস্তি সিঁড়িতে হাত ধরে টেনে নিয়ে যায়। তো তিনি যখন আমার গায়ে কাঁটা দেয় এই কথা বলতে গেলে, যে যখন উনি গিয়ে পৌঁছেছেন তখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1918 খ্রিস্টাব্দে ওই জায়গাটি 50 টাকায় ভাড়া নিয়েছিলেন। আচ্ছা, সেই সময় সোনার দাম যদি হিসেব করা যায় সেই জায়গাটা আরও বেশি দামি ছিল, মানে এই ভাড়াটা এত দাম দিয়ে উনি চেয়েছিলেন একটা সবথেকে ধনী জায়গায়, সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গায় উনি থাকবেন। পুরো বাড়িটা 50 টাকায়, 1918-তে 50 টাকা মানে অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা। তো সেই সময় উনি যখন ওখানে ছিলেন তখন প্রতিদিন উনি ভাগবত দিতেন আর চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। তো ওইরকমই একটি সন্ধ্যায় 1922 খ্রিস্টাব্দে এই অভয় দে তিনি বন্ধুর সঙ্গে গেছেন। যেই উঠেছেন গিয়ে বসেছেন, উনি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার দিকে তাকিয়ে বলেছেন, এই যে তোমরা, হ্যাঁ তোমরা শিক্ষিত যুবক, হ্যাঁ শিক্ষিত যুবক, তোমরা কেন মহাপ্রভুর বাণী বিদেশে প্রচার করছো না? আর প্রভুপাদের স্বভাবগত একটা স্বভাব ছিল পরীক্ষা নেবার, পরীক্ষা করে নেবার। তো উনি বলছেন যে আপনি যে মহাপ্রভুর বাণী বলছেন এটা এখন আমরা ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে স্বাধীন হয়নি, কে শুনবে? পরাধীন ভারতবর্ষের কথা কে মর্যাদা দেবে? তখন তিনি বলেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বাণী কোনোদিন নিষ্ফল হবে না। স্থান কাল পরিস্থিতি এর উপরে কোনো কিছু আধ্যাত্মিকতা নির্ভর করে না। তুমি যাও, তুমি গিয়ে বিদেশে প্রচার করো, এবং কেন করতে পারো? তুমি ইংরেজি ভাষা জানো, বলেছিলেন ইউ নো ইংলিশ, তুমি ইংলিশ জানো, তুমি কেন গিয়ে প্রচার করছো না? তখন প্রভুপাদ ওনার একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন, ওই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম ইনি আমার চিরন্তন গুরুদেব, এবং ওই মুহূর্তে উনি বলেছিলেন আমি ঠিক করে নিয়েছিলাম এনাকে আমি আমার সর্বস্ব সমর্পিত করলাম। এবং উনি খুশি হয়েছিলেন যে উনি হেরে গেছেন। আজ পর্যন্ত প্রভুপাদকে কেউ হারাতে পারেনি, এমন কোনো মহাপুরুষ বা এমন কোনো ব্যক্তিত্বের সামনে ছিল প্রভুপাদ সেই 26 বছর অবধি আসেননি যেখানে উনি এইরকম একজন মহাপুরুষের সঙ্গে দেখা হবে। আমি শুনেছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলছেন যে ব্রিটিশদের তোমরা তাড়ানোর জন্য একটা রক্তক্ষয় করছো, আমার ধারণা রয়েছে তোমাকে দিয়ে সেই ব্রিটিশদের হৃদয় জয় করে ভারতের ভূমিতে পদানত করাবো ব্রিটিশদের। তাই হয়েছে? তাই নিশ্চয়ই হয়েছে। জননিবাস প্রভু আর তো আমাদের ব্রিটিশ সরকার ওখান থেকেই তো এসেছেন, রাধা মাধবের সেবা করছেন। তো সেই হচ্ছে প্রভুপাদ ওখানে নথি স্বীকার করেন, এবং এসে উনি যেখানে কাজ করতেন বোস ল্যাবরেটরিতে ইস্তফা দিয়ে দেন। তো ওনাকে জিজ্ঞেস করেছিল ওনার বোস ল্যাবরেটরির যিনি মালিক, উনি খুব ভালোবাসতেন প্রভুপাদকে, এবং বলেছিলেন যে তুমি ছেড়ে দিচ্ছ কেন? বলছে তখন তার আগে অবধি উনি ওনার স্যারের কাছেই চাকরি করতেন ওই ল্যাবরেটরিতে। উনি বলেছেন যে আমি একজন মানুষ একজনের কাছে নথি স্বীকার করতে পারে, আমি আজকে একজনের কাছে নথি স্বীকার করে এসেছি এবং আমি আর কারোর কাছে মাথা নিচু করতে পারবো না। এটা শুনে নাই যে একজনের কাছে মাথা নিচু করতে পারবো, আমি কারোর কাছে মাথা নিচু করতে পারবো না। তা আমি একজন মহাপুরুষের কাছে আজকে, তো তারপর তো ইতিহাস মহারাজ। মোটামুটি বলা যায় যে ইস্কনের শুরু সেই দিন। একদম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়ের হৃদয়ে এই ইস্কনের বীজ বপন করলেন। সালটা মনে রাখবেন 1922। কোনো দিন আছে নাকি? দিনটা আমরা এখনও চেষ্টা করছি খুঁজে বার করার, কিন্তু সেই সময় তদানীন্তন যারা যারা ছিলেন তারা এখনও কেউ প্রকট নেই। আমরা পুরনো ক্যাসেট আর তারপরে যে সমস্ত লেখনী আছে, চিঠি আছে, সেগুলো আবার আমরা চেষ্টা করছি বারবার রিসার্চ করে বার করার। হয়তো বেরিয়ে যেতে পারে কোন দিন হয়েছিল। এবং এই জায়গাটা অত্যন্ত স্পেশাল মহারাজ। এখানে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রথম ওনার ব্যাস পূজা শুরু করেন। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরুদেবের ব্যাস পূজা, হ্যাঁ ওনার নিজের ব্যাস পূজা, ওনার ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের ওনার নিজের ব্যাস পূজা উনি শুরু করেন। ওখানেই উনি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের উপরে
ভাগবতের আর এর উপরে আপনি টিকা লেখা শুরু করেন ওই ঘরে। রোজ সকাল বিকেল ক্লাস দিতেন ওই ছাদে। ওখানে শ্রী শ্রী গন্ধর্ব গিরিধারী উনি প্রতিষ্ঠা করেন। এবং এমন কোনো ভারতবর্ষের তদানীন্তন বিশেষ করে বাংলার কোনো বিশেষ ব্যক্তিকে আপনারা যদি যাকে মনে করুন, নেতাজি সুভাষচন্দ্র বোস উনিও এসেছেন, ওনার বাবা জানকীনাথ বোস উনিও এসেছেন। এবং এইখানেই এই ঘটনাটি ঘটে যে নেতাজি সুভাষচন্দ্র বোস এসে বলেন যে আমি স্বাধীনতার জন্যে তোমার গৌড়ীয় মাঠে এত ইয়াং ছেলে রয়েছে, তো ওরা জব করছে, ওদেরকে দাও। তখন বলছে সাধনারও প্রয়োজনীয়তা আছে এবং এরা খুব রোগা পেটকে, এরা তোমাকে কি কাজে লাগবে বলে উনি হেসে ওনাকে জাস্ট বলেছিলেন যে এরা সাধনাও দরকার আছে, সাধনা এবং প্রার্থনার মাধ্যমে। আমি শুনেছি একটা লেখা পড়ছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বলছেন, মহারাজ আমি শুনেছি আপনার কাছে অনেক ইয়াং যুবক ছেলে রয়েছে, ওদেরকে দেন, আমি ভারত স্বাধীন করব। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন, আচ্ছা তুমি কি গীতা পড়োনি? হ্যাঁ, আমি হিন্দু, গীতা পড়বো না? অবশ্যই গীতা পড়েছি। গীতা তো লেখা আছে আমাদের এই জন্মটা টেম্পোরারি, অনিত্য। এখন তোমার ভারতে জন্ম হয়েছে, তাই তুমি ব্রিটিশদের হাত থেকে ভারতকে ছাড়াতে চাইছো। আচ্ছা পরের জন্মটা যদি তোমার ব্রিটিশে হয় তুমি কি করবে? ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এই জ্ঞান গর্ব গীতার ব্যাখ্যা শুনে বলছেন, আমি অনেক গীতার ব্যাখ্যা শুনেছি, এইরকম ব্যাখ্যা আমি শুনি নাই। এই বলে মাথা নত করে গেছেন, আর আসেনি কোনোদিন ছেলে চাইতে। না, নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ ওই ভক্তিচন্দ্র ঠাকুর ওনার অনেক কিছু ঘটনা আছে যেন আমরা রিসার্চ করে বার করলাম। ওনার সবুজ রং খুব পছন্দ ছিল, সবুজ মানে গ্রিন, একদম গ্রিন রংটা, কচি কলা পাতা নয়, মানে কলা গাছের যে পুরো পাকা পাতা। এর কারণ ওটা নাকি শাস্ত্রে বলে ওটা নাকি বিপ্রলম্ভের রং। আচ্ছা। এবং উনি সবুজ কালিতে লিখতেন এবং উনি সবুজ চাদর গায়ে দিতেন। আচ্ছা। ওনার বাবা তো ম্যাজিস্ট্রেট ছিলেন, সব কিছু একটু রাজকীয়। তো একদিন ফিটন গাড়ি আসতে দেরি হয়েছে উল্টোডাঙায়, উনি কোথাও প্রোগ্রামে যাবেন। তো তিনি তখন বললেন যে নিয়েই নিলেন এটা ফিটন গাড়ি। আচ্ছা, মানে ঘোড়া চালানো গাড়ি উনিই নিয়ে নিলেন। ঠিক আছে, এত দেরি হচ্ছে আসতে, আমি এটা নিয়ে নিয়েছি, দরকার নেই, কারোর জন্য অপেক্ষা করব না। তো এইরকম একজন ব্যক্তিত্ব, ভগবানের প্রিয়জন, ওই উল্টোডাঙায় ছিলেন। এবং আমরা প্রায় 8-9 বছরের কঠোর তপস্যার পর এই জায়গাটা মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চলে যাবার পর উনি যখন বাগবাজার গৌড়ীয় মঠে স্থানান্তরিত করেন, এই জায়গাটি শ্রীধরজি ট্রাস্টের আন্ডারে ছিল এই বাড়িটা। ওরা তখন 8-9 জনকে ভাড়াটে বসিয়ে দেয় এবং প্রায় ধরে রাখুন 150 বছরেরও বেশি এটা ওই রকমই ছিল। 100 বছরেরও বেশি, 100 বছরের বেশি ওরকমই পড়েছিল। এবং সেটা পরবর্তীকালে আমাদের কাছে যখন আসে, আমরা যখন জানতে পারি, সেটা জয়পতাকা স্বামী মহারাজের কাছে কিছু ভক্ত আবেদন করেছিলেন যে জায়গাটিকে নেবার জন্যে। তখন গুরু মহারাজ কিছু ভক্তদেরকে পাঠান এবং আমরা জায়গাটা খুঁজে বার করা হয়। তখনও পর্যন্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কিছু শিষ্য বেঁচে ছিলেন, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের। আমিও দেখা করেছি ওনার সঙ্গে, ভক্তি কুমুদ ছিল সন্ত ঘোষ মহারাজের কাছে। এবং পুরীতে ছিলেন, পুরীতে একজন মহারাজ, পুরী মহারাজ ছিলেন। তো ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করার পরে ওনারা বলেন যে ওনারা একজন গুরুবোন ছিলেন। তখন ছিল লোকনাথ স্বামী গুরু মহারাজের একজন শিষ্য যারা নগর সংকীর্তন করেন, ওনারা খুঁজে এই বাড়িটা বার করেছিলেন। আচ্ছা। এবং বাড়িটার খুবই ভগ্নপ্রায় অবস্থা হয়ে গেছিল। এবং আরও আশ্চর্য হয়ে যাবেন, এই বাড়িটা বিল্ডারকে দান মানে কি বিক্রি করে দেওয়া হয়েছিল, প্রমোটারকে বিক্রি করা হয়েছিল। এবং প্রমোটারের নাম শুনলে অবাক হয়ে যাবেন, শিশুপাল সিং। তো তারপরে কিন্তু রাধারমণ প্রভু এবং আমরা সবাই একত্রিতভূত হয়ে যখন গুরু মহারাজদের আমরা আশীর্বাদ পেলাম, তখন থেকে এটা নিয়ে শুরু। এবং মানে ভক্তরা গিয়ে ওনার পা ধরে ফেলেছে ওই বিল্ডারের। এবং বিল্ডারেরও কি মনে হলো, মানে কলিযুগের শিশুপাল বলেই বোধহয়, তারপরের হলো হতো না, ওর মন পাল্টে গেল। এবং ও যে টাকায় কিনেছিল এই জায়গাটি, সেই টাকাতেই ইসকনকে ও দিল এটা। এবং তারপরে আমরা গুরু মহারাজরা চেয়েছিলেন, বিশেষ করে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ছিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ, ছিল রাধানাথ স্বামী গুরু মহারাজ, ওনারা সেই সময় আমাদের জিবিসি ছিলেন। এবং শিলভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ওনারা চেয়েছিলেন যে এখানে যেন নির্ঝঞ্ঝাটে সুন্দরভাবে পুনর্বাসন করা হয় মহারাজ। এবং আপনাদের সবার আশীর্বাদে, ওনাদের সবার আশীর্বাদে ওনাদের পুনর্বাসন করা হয়েছে।
তারপর থেকে কাজ শুরু হলো এবং আমরা যেরকম ছিল এই জায়গা একটুও পরিবর্তন করিনি। এবং ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের শ্রীহস্তে 1 সেপ্টেম্বরে, যেটা ইংরেজি ছিল প্রভুপাদের জন্মদিন, সেই বছর আমার আজ 2 বছরে পরিণত হচ্ছে, শ্রী শ্রী গান্ধর্বা গিরিধারীকে গুরু মহারাজ আপনার হৃদয় থেকে প্রকট করেন। এই একই পরম্পরায় গুরু মহারাজের হাতে আবার পুনঃস্থাপন হয় 1922 যেটা শুরু প্রতিষ্ঠা হয়েছিল সেটা আবার পুনঃপ্রতিষ্ঠাতে হয়। ঠাকুর আবার ফিরে এলেন ওনার সেই বাড়িতে, শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের হাতে তার প্রকট হলেন হৃদয় থেকে। এবং মানে প্রায় পুরো 100 বছর, প্রায় 100 বছর, প্রায় নয় 100 বছর, 100 বছরে 100 বর্ষ পূর্ণ। 1922 সালে প্রভুপাদের সঙ্গে দেখা হয়েছিল, আর 2022 সালে আমরা সেটাকে পুনরুদ্ধার করে সংস্কার করে এক্স্যাক্টলি 100 বছর, ইসকনের 100 বছর পূর্তি সেই জায়গায় পুনরুদ্ধার করে একদম আধুনিক জিনিসপত্র ব্যবহার করে পুরাতন আদতে ঠিক সেই রকম সিঁড়ি, সেই রকম তার ঘরের আসবাবপত্র, দরজা, জানলা, ফার্নিচার একদম হুবহু। আপনি দেখে অভিভূত হবেন, আমি নিজে অভিভূত, এবং প্রায় আমি সবাইকে উদ্বুদ্ধ করি সেই জায়গাটা দর্শন করার জন্য। ইসকনের আসল ভক্তির বীজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে পুঁতেছিলেন সেই জায়গাটা। আমি একটা কথা বলতে পারি কি? বলুন। সেটা হচ্ছে যে গুরু মহারাজরা বলেছিলেন একটা কথা, যে যখন উল্টোডাঙা হাতে আসবে এবং ঠাকুর পুনঃপ্রতিষ্ঠা হবে এবং এটার যদি যত্ন নেওয়া হয়, সমগ্র ইসকনের সবার এবং গৌড়ীয় বৈষ্ণবদের মঙ্গল হবে। যায়। এবং আমরা দেখছি, এটা মহারাজ আপনাকে জানাই, এটাকে আপনাকে আনন্দ হচ্ছে জানাতে, যে এর পরেই কিন্তু প্রভুপাদের জন্মস্থানটা আমরা পাই, রিজার্ভে থেকে চালু হয় পরে। এবং তারপরেও কিন্তু মায়াপুরেরও যে জমি নিয়ে অসুবিধে হচ্ছিল সেটাও সুন্দরভাবে হয়ে যায়। তো যেটা দীর্ঘ মানে কমিউনিস্ট আমল থেকে তারপরে মানে কয়েকটা ডিকেড চলে গেছে, জমির সমাধান হয়নি। কিন্তু ওনার কথা অনুযায়ী যে উল্টোডাঙ্গা পাওয়ার পরে এই জিনিসগুলো ধীরে ধীরে আমরা সমাধান সূত্র পেয়েছি, একটা শান্তিতে আসতে পেরেছি যে হ্যাঁ। তো আপনারা শুনলেন কাঁঠালতলা হচ্ছে প্রভুপাদের জন্মস্থান, টালিগঞ্জ। আর আরেকটা প্রভুপাদের জন্মস্থান, কৃষ্ণ ভক্তির জন্মস্থান, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম মিলন উল্টোডাঙ্গা। মানে একটাকে বলতে পারেন ভৌম জন্মস্থান, একটাকে বলতে পারেন আধ্যাত্মিক জন্মস্থান। দুটো জন্মস্থানের কথা আমরা শোনালাম। আর কিছু শুনতে চান? আর কি আছে আমাদের কলকাতায় প্রভুপাদের স্মৃতি বিজড়িত? যেমন প্রভুপাদের স্কুল দর্শন করতে পারেন মহারাজ। প্রভুপাদের স্কুল আছে, ওরা যেটা কি স্কটিশ চার্চ কলেজ না, ওটা তো হচ্ছে কলেজ। স্কুলটা হচ্ছে মতিলাল সিল স্কুল। আচ্ছা, এখানে হ্যাঁ ওই ওটাও উদ্ধার করেন, ওটাও নেন। আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হয়ে যাবে। ওটা একটা কলেজের স্কুল এখন। প্রভুপাদের কলেজ, যেখানে প্রভুপাদ পড়াশোনা করেছিলেন, স্কটিশ চার্চ কলেজ। প্রভুপাদ যেখানে বিবাহ করার পর যে বাড়িতে ছিলেন ওনার স্ত্রীকে নিয়ে চেতলাতে, সেই চেতলার বাড়িটাও আছে এখনো পর্যন্ত, একদম আদিগঙ্গার পাশে। তো ওখানে চেতলা তো ওই টালিগঞ্জের পাশেই না? তার পাশেই চেতলা। ওখানেও প্রভুপাদ যখন উনি নিজের বিজনেস শুরু করেন, তখন ওই রসা ফ্যাক্টরি থেকে উনি জল নিতেন ওনার কেমিক্যাল বানানোর জন্যে। এবং সেই সময় ওই সময় ওনারা থাকতেন। ওখানে ওনার 2-3 জন মনে হয় দ্বিতীয় কি তৃতীয় সন্তানও ওখানেই জন্মগ্রহণ করেছিলেন। এবং ওখান থেকে চেতলা মঠে, একটা গৌড়ীয় মঠে, ওনারা গুরু ভাইয়ের মঠে উনি ক্লাস দিতে আসতেন। সেই মঠটিও ওখানে আছে। মা মারা যাবার পর, ওনার মা মানে রজনী দেবী মারা যাবার পর এবং ওর বাবা মারা যাবার পর যে ঘাটে, সিল ঘাটে উনি পিণ্ডদান করেছিলেন এবং মার পুজো করেছিলেন, সেই ঘাট আছে গঙ্গার ধারে, সেটাও আছে। এবং শিল প্রভুপাদ যেখানে ওনার গৃহত্যাগ করার পর সন্ন্যাস নেবার জন্য কিছুদিন যে ট্রানজিটে ছিলেন, যে বাড়িটাতে, যে গৌড়ী মঠের পাশেই উনি একটা বাড়িতে ছিলেন, বলতে পারেন আমাদের এখনকার দিনের যেরকম যুবকরা থাকে না, বেস করে ভয়েস, তো এরকম একটা ছোট্ট জায়গা নিয়েছিলেন উনি। তো ওই জায়গাটিও আছে ওখানে, ওই জায়গাটার বাড়িটাও আছে ওখানে। আর শিল প্রভুপাদ এরকম অনেক জায়গা আছে। আর তারপরে আপনারা শিল প্রভুপাদ যেখানে
যেতেন। এবং প্রভুপাদ শুধুমাত্র কলকাতাতেই নয় মহারাজ, রোববার হলে বা ছুটির দিন হলে উনি শ্রীরামপুরে যেতেন। ওনার যদি লেখা আপনি দেখেন, মানে মাহেশের জগন্নাথ দর্শন করতে যেতেন, রাধাবল্লভ দর্শন করতে যেতেন। তো এই সবগুলোই আপনারা কলকাতা থেকে এসে, কলকাতাতে থেকে আপনারা দর্শন করতে পারেন। বাগবাজার গৌড়ীয় মঠ দেখতে পারেন, যেখানে যে ঘরে, ওনার উপরের ঘরেও প্রভুপাদ সন্ন্যাস নেবার পর কিছুদিন ছিলেন। এখন যে আমাদের মিন্টু পার্ক 3C অ্যালবার্ট রোড যেখানে মন্দির রয়েছে, ওটা কি প্রভুপাদের তৈরি? হ্যাঁ, বাবুপাদের ভালো কথা মনে করালেন। প্রভুপাদ ভারতবর্ষে যে প্রথম মন্দির করেছিলেন এটা হচ্ছে এই 3C অ্যালবার্ট রোড, এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই যে রথযাত্রা যেটা আমরা করছি এবার 53 বছরে পরিণত হলো, এটা কিন্তু প্রথম শুরু হয়েছিল ওই রাধা গোবিন্দ মন্দির থেকে। না, প্রথম শুরু হয়েছে প্রভুপাদের ছোটবেলায়, সেই 5 ফুটের রথ এখন 50 ফুটে দাঁড়িয়েছে। তো এটাও আপনার কাছে জানলাম যে এখন যে ইস্কনের রথ হচ্ছে কলকাতায়, সেটাও প্রভুপাদ শুরু করেছিলেন। প্রভুপাদ শুরু করেছিলেন এবং প্রভুপাদের ইচ্ছে ছিল যে জগন্নাথ পুরীর রথযাত্রার পর ভারতবর্ষে যদি কোনো রথ হয়, সেটা কলকাতার রথযাত্রার জন্য খুব বড় করে করা হয়। এই ব্যাপারে একটা কথা বলি, আপনি মন্দিরের ব্যাপারে কথা বললেন। গুরু মহারাজ ছিল, মানে জয়পতাকার সময় গুরু মহারাজ একবার উনি যখন উনি টেম্পল প্রেসিডেন্ট ছিলেন, তখন খুব অসুবিধা হচ্ছিলো মন্দিরে চালাতে। তো অনেকবার ওরা ভেবেছিল যে মন্দিরটাকে বন্ধ করে দেওয়া হোক। তখন প্রভুপাদ খুব কড়াভাবে বলেছিলেন, যেটা আমি শুরু করি সেটা কোনোদিন বন্ধ করা যাবে না, তোমাদের ওটাকে যেভাবে চালিয়ে যেতে হবে এবং সেটাকে আরও উন্নতি করতে হবে। তো এরকম ছাড়া প্রভুপাদ নাকি বলেছেন যে আমি তোমাদের দেশে সারা বিশ্বে প্রচার করলাম, আমার জন্মস্থানটা তোমার যত্ন নেবে না। ঠিকই, হ্যাঁ, এটা ঠিক কথা। এবং ছিল জয়পতাকার সময় গুরু মহারাজ বলেন যে প্রভুপাদ ওনাকে বলেছেন যে আমার জন্মস্থানে, মহারাজ নিজের মায়াপুরের, কিন্তু আমি বলছি এটা গুরু মহারাজ আমাদেরকে অনেকবার বলেছেন, যে এবারে এসেও ক্লাসে বলছিলেন যে আমার জন্মস্থানে যারা প্রচার করবে বা কলকাতায় যারা মহাপ্রভুর নাম প্রচার করবে 10,000 গুণ বেশি ফল লাভ করবে। 10,000 গুণ বেশি ফল লাভ করবে আধ্যাত্মিকভাবে। তো প্রভুপাদের এটা বিশেষ কৃপা আছে এই জায়গায়। এছাড়া আরও অনেক জায়গা আছে যেখানে প্রথম ভক্তদেরকে নিয়ে প্রভুপাদ এসে থাকলেন। মানে আমেরিকা থেকে প্রভুপাদ এসে উনি থাকলেন, অচ্যুতানন্দ, তারপরে তমাকৃষ্ণ গোস্বামী গুরুদেব, ওনারাও ছিলেন। তো ওখানে হিন্দুস্তান রোড আছে ওখানে। তো এই হিন্দুস্তান রোডে ওই গড়িয়াহাটের কাছে একটা বাড়িতে, তো একটা ওইদিকে সাউথে উনি বাড়ি ভাড়া নিয়েছিলেন। এবং আপনাকে জানাই মহারাজ, মন্দিরের জন্যে না, রানী রাসমণির যে বাড়িটা ওটাও পছন্দ করেছিলেন প্রভুপাদ, ওটাও হচ্ছে ওই গড়িয়াহাটের কাছে। আচ্ছা। কিন্তু পরবর্তীকালের প্রভুপাদ এত দূরদর্শী সম্পন্ন ছিলেন, আজকে অ্যালবার্ট রোডের যা মান ওই জায়গার, যে সেন্ট্রাল ক্যালকাটা এবং সব মানে অফিস এরিয়া, ওখানে একটা মানে ছুঁচের জায়গাটাও বোধহয় খুবই খুবই মূল্যবান ওখানে। তো প্রভুপাদ এত বছর আগে, 53 বছর আগে যে জায়গাটা নিয়েছিলেন, এখন বুঝতে পারি যে এটা এত উন্নত হয়ে গেছে। তো সেই জন্য প্রভুপাদের রাধা গোবিন্দ সম্পর্কে দুটো কথা বলবো কি। তো প্রভুপাদ বলেছিলেন যে একবার বৃন্দাবনে প্রভুপাদ প্রতিষ্ঠা করার পর বৃন্দাবনে গেছেন, গিয়ে বলছেন যে একজন এসেছে কৃষ্ণকে আঁকবে। আমি প্রভুপাদকে জিজ্ঞেস করছি কৃষ্ণকে কীরকম দেখতে, তখন বলছেন অ্যালবার্ট রোডে যাও, গোবিন্দকে দেখো, কৃষ্ণকে ঠিক ওরকম দেখতে। আচ্ছা। আরেকবার একজন ভক্ত ছিল প্রভুপাদকে বলছেন যে পূজারী গোবিন্দকে বাঁশিটা উল্টো দিয়েছে। প্রভুপাদ চিন্তা করো না, কৃষ্ণ ভগবান উল্টো বাঁশিও বাজাতে পারে। তো এরকম অনেক ঘটনা আছে। এবং একটা কথা বলি মহারাজ, যেটা আপনার খুব আনন্দ হবে, কারণ আপনি শ্রীধাম মায়াপুরে বেস্ট, আপনার জন্ম সব কিছু ওখানেই। তো ওর যে ল্যান্ড কেনা হয়েছিল, মায়াপুরের জমি, ওটা কিন্তু শিল প্রভুপাদের যে কক্ষ আছে রাধা গোবিন্দ মন্দিরে, সেখানে শিল তমালকৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেবকে উনি পাঠিয়েছিলেন কৌপিনের ভেতরে টাকা গুঁজে এবং টাকার নম্বরগুলো লিখে লিখে, এইভাবে টাকা নিয়ে যেতে হবে, লোকাল ট্রেনে তুমি যাবে। এবং একটা বট গাছের নিচে মায়াপুরে, যেখানে এখন এত বৈভব শ্রী শ্রী রাধা মাধবের, পঞ্চতত্ত্বের, নৃসিংহদেবের, একটা বট গাছ ছিল ওখানে, জানি না বট গাছটা আছে কিনা।
তো ওই বট গাছের নিচে দলিল আর টাকা লেনদেন হয়েছিল। এবং প্রভুপাদ খবর, তখন তো মোবাইল নেই, ফোন ছিল না, তখন ওনারা জিজ্ঞেস করছিলেন যে খুব খুব ব্যস্ত হচ্ছিলেন, এতগুলো টাকা নিয়ে ছেলেগুলোকে পাঠালাম, আমেরিকান ছেলে, খুব দয়ার শরীর ছিল প্রভুপাদের। রাত্রি 1:30 2টো অবধি জেগেছিলেন কলকাতা মন্দিরে এবং পাইচারি করছেন ওই বারান্দাটাতে। কত বড় একটা এনজাইটি, টেনশন। এখন আমরা যাই যে রুম আছে কি না, গিজার আছে কি না, অ্যাটাচ বাথ আছে কি না, কিন্তু তখন সেই সময় কিছুই ছিল না। তখন প্রভুপাদ তখন পাইচারি করছেন, প্রভুপাদের ঘরে লাইট জ্বলছে। তখন ভক্তরা যখন ছিল, তামাল কৃষ্ণ গোস্বামী আমার গুরুদেব এসেছেন, এসে জিজ্ঞেস করে বলছেন যে প্রভুপাদ এখনও জেগে আছেন। উনি বলছিলেন সকালবেলা বলবো, তা বলছে না, প্রভুপাদ এখনও জেগে আছেন। তো উনি হেঁটে গেছেন, গিয়ে প্রথম কথাই বলেছেন, দ্য ল্যান্ড ইজ ইয়ার্স, এই জমি এখন আপনার, এখন আপনার। আর প্রভুপাদ শুধু হেসে বললেন, যাও এখন বিশ্রাম করো, কালকে কথা বলবো। তো এটা তার মানে মায়াপুরের যে এই বৈভব, তার পরিকল্পনা শুরু হয়েছে কলকাতা 3C অ্যালবার্ট রোড মন্দির থেকে, প্রভুপাদের কক্ষ থেকে। মানে মায়াপুরের যে এত বড় বৈভব পরিকল্পনা শুরু হয়েছে কলকাতা থেকে। তো কলকাতা 3C অ্যালবার্ট রোড রাধা গোবিন্দ মন্দির, শ্রীমান মহাপ্রভু শ্রী জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী এবং প্রভুপাদের কক্ষ এখনও আছে। প্রভুপাদের ব্যবহৃত কিছু স্মৃতি আছে, প্রভুপাদের মোজা, খড়ম, কমণ্ডলু বা লাঠি, ছাতা যেটাতে মালিশ পেতেন, সেই মালিশের মাদুর। হ্যাঁ, তা আপনাকে আসতে হবে। দাঁতের মাজন এখন আছে। আর মন্দিরটা এখন এত সুন্দর সংস্কার করা হয়েছে। আর নিচে তো আপনাকে আকর্ষণ করবে গোবিন্দাস, প্রসাদ খাবেন, উঠবেন। আর ইদানিং শুনলাম সামনের যে সরোবরটা, হ্যাঁ এটা তো বলতেই ভুলে গেছি, সামনের সরোবরটার নাম আগে থেকে উত্তম কুমার সরোবর ছিল, ওটার নাম। এটা নিয়ে অনেক দিনের পরিকল্পনাও ছিল। তা এখন ওটা ভক্তি বেদান্ত স্বামী সরোবর হয়ে গেছে। রথযাত্রার দিন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা উদ্বোধন করলেন। আর সেই সময় ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজও ছিলেন, ভক্তি পুরুষোত্তম স্বামী গুরু মহারাজ ছিলেন, এনারা সবাই ছিলেন, এবং দয়ারাম প্রভু ছিলেন আমাদের টেম্পলের অধ্যক্ষ। ওনাদের সবার সামনে চিফ মিনিস্টারের হাতে এই নাম পরিবর্তন হলো। এটা একটা অনেক বড় ঐতিহাসিক জিনিস যেটা হয়েছে মার, আপনার মনে আছে? বড় পাওনা, বড় পাওনা। এবং ওখানে আপনারা করেন নৌকা বিলাস টিলাস শুরু করে দেন, তাহলে একটা বড় কিছু জাগরণ ঘটে যাবে। যাই হোক, 3টা মুখ্য স্থানের কথা আমরা শুনলাম। প্রথম কাঁঠালতলা ছিল প্রভুপাদের ভূমিষ্ঠ হওয়ার জায়গা। সেই জায়গাটা সত্যিকারে আপনি গেলেও আপনার শিহরণ হবে, গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই জায়গায় একজন ভূমিষ্ঠ সন্তান, কে মনে করত যে সারা বিশ্বকে ছড়ি ঘোরাবে, যে ব্রিটিশদের দেখলে, আমেরিকানদের দেখলে আমরা 5 ফুট 3 ইঞ্চি তো ভয় খায়, কিন্তু সারা ব্রিটিশ, সারা আমেরিকায় গিয়ে বাঙালি কালচারকে তুলে ধরেছেন। আমরা এখন বাঙালি কালচারকে ভুলতে বসেছি। এখন আমরা ধুতি পরে হাঁটতে লজ্জাবোধ করি নাকি সম্ভ্রম বোধ করি? লজ্জাবোধই না মহারাজ, কেউ শাড়ি নেই বললেই চলে, বরং বাংলার তৈরি করা শাড়ি দেশ বিদেশে যাচ্ছে। কিন্তু প্রভুপাদ সেই বাঙালি কালচার, হিন্দু বাঙালি কালচারকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করলেন। কোথাকার ছেলে? কলকাতা। আর এটা কিন্তু প্রভুপাদ বলতেন, আই এম আ ক্যালকাটা বয়, ডোন্ট ট্রাই টু টিচ মি। তো প্রভুপাদ, হ্যাঁ উনি বলতেন, আমি কলকাতার ছেলে, আমাকে শেখাতে এসো না। তো এটা বলতেন। উত্তর কলকাতায় কিন্তু ব্যাপারটা আছে, আমি দেখেছি কলকাতা, মানে এখানে আসার পর দেখেছি কলকাতার একটা ব্যাপার আছে। তো প্রভুপাদ বলতেন যে আমাকে শেখাতে এসো না, আমি কলকাতার ছেলে। কিন্তু একটা কথা যেটা অনেক সময় অনেকে প্রশ্ন করে, প্রভুপাদের কতজন ছেলে মেয়ে ছিলেন? প্রভুপাদের 3 ছেলে 2 মেয়ে, যতদূর আমি জানি, এবং যতদূর আমরা সেটাই জানি। 2 ছেলে, প্রথম ছেলে 3 ছেলে 2 মেয়ে। প্রথম ছেলের নাম হচ্ছে মথুরা মোহন, দ্বিতীয় ছেলে হচ্ছে প্রয়াগরাজ, আর ছোট ছেলে বোধহয় 2 বছর আগে দেহ রাখলেন, ওনার নাম হচ্ছে বৃন্দাবন চন্দ্র। বৃন্দাবন চন্দ্র অনেকবার আসা যাওয়া করতেন। বৃন্দাবন চন্দ্র আসা যাওয়া করেছেন। বৃন্দাবন চন্দ্র যখন প্রভুপাদ
13ই অগস্ট 1965-এ সকাল 11টার সময় তিনি যখন জলদূত জাহাজে উঠছিলেন তখন ইনি ছাড়তে গেছিলেন, এগোতে নিয়ে গেছিলেন। উনি ছাড়তে গেছিলেন বৃন্দাবন চন্দ্র। এবং বৃন্দাবন চন্দ্র খুব বাবার বলে না বাংলা ভাষায় ন্যাওটা ছিলেন খুব, মানে সব ভাই বোনেদের মধ্যে ইনি সব থেকে বেশি হয়তো ছোটো ছেলে হিসেবে প্রভুপাদের খুব কাছে ছিলেন। এবং প্রভুপাদ ওনাকে নিয়ে গেছিলেন, ওনার সুটকেস, ছাতা, আলু, উনি বলছিলেন 13ই অগস্ট 13th অগস্ট আমরা প্রোগ্রাম করেছিলেন, আপনি তো ছিলেন, এটা 32,000 লোক নিয়ে যে প্রোগ্রাম হয়েছিল প্রভুপাদের জলদূত উৎসব, তখন এই কথাগুলো উনি বলছিলেন। সবটাই পজিটিভ ছিল, কিন্তু প্রভুপাদের স্ত্রী শুনেছি উনি ভক্ত ছিলেন না। আমি ঠিক জানি না মহারাজ, তার কারণ হচ্ছে যে এটা আমরা সচরাচরিতভাবে এটা আলোচনা হয়ে থাকে বা এটা আমরা আমাদের উপর থেকে সেরকমই আমরা আলোচনা করে থাকি। তবে ওনার ছেলের সঙ্গে যখন আমরা কথা বলি বা আমি অনেকবার দেখা করেছি, উনি ছিলেনও, তখন কিন্তু আমি দেখেছি যে উনি কিন্তু বলেছেন যে আমার মা ভক্ত ছিলেন এবং উনি মনে করতে পারেন না যে মা এরকম বলতে পারে, এটা ওনার বক্তব্য। না, হতেও পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি প্রভুপাদের জীবন এটা কমপ্লিটলি ভগবানের দ্বারা পরিচালিত। সারা বিশ্বকে তিনি তাদের কালচার শিখালেন, ভক্তি শিখালেন। নিজের স্ত্রী যে বৃদ্ধ বয়সে বলছেন যে আমি তোমাকে সাথ দিতে পারি না, আমি চা ছাড়তে পারবো না, প্রভুপাদ ফাইনালি বলেছিলেন তুমি চা চাও না আমাকে চাও। তিনি স্বাভাবিকভাবে বলেছিলেন আমি চা ছাড়তে পারবো না। সেই কথাটাকে কেন্দ্র করে তিনি গৃহত্যাগ করলেন। এটা অস্বাভাবিক কিছুই না, অস্বাভাবিক কিছু না। একজন মানে ভগবানের যদি পরিকল্পনা দেখা হয়, এটা পরিকল্পনার অন্তর্ভুক্ত। তবে এটাও কথা বলি মহারাজ, আমাকে তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেবের একটা জায়গায় আমি পড়ছিলাম এবং শুনছিলাম, প্রভুপাদ কিন্তু বাড়ির সবাইকে খুব স্নেহ করতেন। এবং ইসকন তৈরি করার পরেও যখন উনি শুনলেন যে ওনার মনে হয় নাতনি বিবাহযোগ্যা হয়েছে, নাতনি বিবাহযোগ্যা হয়েছে, তখন তিনি তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেবকে ওনার আংটি খুলে দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, এবং উনি বলেছিলেন যে এটা গিয়ে তুমি ওকে দিয়ে এসো, বলো দাদুর আশীর্বাদ হিসেবে। আর আমি মাঝে মাঝে ভাবি, আমি যখন প্রভুপাদকে দেখি, প্রভুপাদ ব্যাসাসনের প্রভুপাদ আর এই কথাগুলো যখন আমি শুনি, আমার কলকাতায় থাকার ইচ্ছা এবং কলকাতায় সেবা করার ইচ্ছা আরও বেড়ে যায়। মানে এত আন্তরিক এবং সে যেন নিজের একজন ব্যক্তিত্ব, নিজের বাড়ির একজন আমার ঠাকুরদা, বা এত প্রেম। যেমন আপনাকে বলতে ভুলে গেলাম, প্রভুপাদ যে ডেন্টিস্টকে দেখাতেন, সেই ডেন্টিস্টের জায়গাটাও এখনও আছে। তার ছেলে এখন ডেন্টিস্ট, তিনিও মনে রেখেছেন যে প্রভুপাদ আসতেন। এবং কারুর শরীর অসুস্থ হলে প্রভুপাদ নিজে উপরে যেতেন আশ্রমে, তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতেন। তো এটা খুব খুব মানে স্পেশাল প্রভুপাদ। এখন প্রভুপাদের পরিবারের সঙ্গে নাতি নাতবউ, ওনার বৌমা, ওনারা আসেন, বৃন্দাবন চন্দ্র প্রভুর স্ত্রীরা আসেন, হ্যাঁ ওনারা আসেন, এবং প্রতি রথযাত্রায় ওনারা আসেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, খুবই অমায়িক। এবং আমি না মুখের মধ্যে দেখি যে প্রভুপাদের ভাব রয়েছে একটা, মানে ব্লাডটা তো যে মানে প্রহ্লাদ মহারাজকে যখন ভগবান নৃসিংহদেব বলছেন যে তোমার পরিবারের সবাই যাবে, তখন আমি মনে মনে ভাবি যে এরা তো সবাই যাবেই, অবশ্যই অবশ্যই যাবে প্রভুপাদে। তাহলে মুখের মিল আছে। তো কলকাতায় কাঁঠালতলা, তারপরে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎকার উল্টোডাঙ্গা আর 3C আলবার্ট রোড। তো প্রভুপাদ 1922 সালে ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর ছিল, প্রভুপাদের সঙ্গে দেখা হয়। দীক্ষা কত সালে হয়েছিল? দীক্ষা কোথায় হয়েছে? এলাহাবাদে ওনার দীক্ষা হয়, প্রয়াগে দীক্ষা হয়। এবং তখন তার আগে একবার দেখা হয়েছিল বৃন্দাবনে, দেখা হয়েছিল, ছেলেদেরকে নিয়ে গেছিলেন। এবং তখন ওই ঘটনাটি ঘটে যে উনি সবাইকে শেষশায়ী বিষ্ণু দেখতে পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন যে আমি হরিকথা বলবো, যারা যারা থাকতে চায় থাকতে পারো। 4-5 জন ছিলেন, তার মধ্যে অভয়বাবু ছিলেন। তো 1922-তে দেখা, 33-তে দীক্ষা, 11 বছর পরে। কয়েকটা সাল মনে রাখেন। 1896 জন্ম এবং 1922 সালে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎকার, তারপরে 1933-এ দীক্ষা হয়। আর 44-এ ব্যাক টু গডের ম্যাগাজিন চালু, লেখা 44-এ।
কি চালু করলেন? ব্যাক টু গড, ব্যাক টু গড হেড চালু হলো 1944। 55 এ সন্ন্যাস, 55-এ সন্ন্যাস, 59-এ 66-এ ইসকন তৈরি করলেন। না, তার আগে 59-এ তিনি হ্যাঁ ঘর ছাড়লেন। ঘর ছাড়লেন। তারপরে বৃন্দাবনে কয়েক বছর তার তপস্যার জীবন, বানপ্রস্থ তপস্যার জীবন। তারপরে সন্ন্যাস গ্রহণ করে 1965 সালে 65 সালে বিদেশ গেলেন। 1 বছর সংগ্রাম করে 1966 সালে তিনি ইসকনে রেজিস্ট্রি করলেন এবং তার 7টা উদ্দেশ্য লিখে এ সোসাইটির মিশন, ভিশন, উদ্দেশ্য সব কিছু লিখে প্রতিষ্ঠা করলেন। যাই হোক, আমি মনে মনে ভাবি যে শিল প্রভুপাদের স্ত্রী তাকে ঘর ছাড়ালেন না, ঘর ছাড়ালে আমার সঙ্গে আপনার দেখা হতো না। এটা একটা পরিকল্পনা। তো আমরা খুব, আমার মনে রাত হয়ে গেছে অনেক, আমি আর এগোবো না।